আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন। বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা। আসন ভাগাভাগি ও সমঝোতার নির্বাচন মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। গণপরিষদ নির্বাচন না হলে সরকারের বৈধতা থাকবে না, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা দেশের শত্রু, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। আগামীতে ভোট হবে পিআর পদ্ধতিতে, বললেন মিয়া গোলাম পরোয়ার। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে হবে জাতীয় নির্বাচন। এবং জাতীয় নির্বাচন বিতর্কিত হলে দেশ অনিশ্চয়তায় পড়বে, আশঙ্কা বদিউল আলম মজুমদারের। ভোটের সাথে সম্পৃক্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ৮৪ দফা সম্মিলিত জাতীয় জুলাই সনদ ২০২৫ এবং তার বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই খসড়ার ভাষায় কোনো শব্দ, বাক্য গঠন বা কোনো বিষয়ে মন্তব্য থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। শনিবার রাতে এই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। জুলাই সনদে ৮৪টি দফা রয়েছে এবং এগুলো বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ বাস্তবায়ন করবে। আসন ভাগাভাগি ও সমঝোতার নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় তিনি জানান, লন্ডনে নয়, নির্বাচন নিয়ে আলোচনা করতে হবে দেশের জনগণের সাথেই। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নতুন সংবিধান রচনা ও গণপরিষদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা থাকবে না। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশের সকল রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন নিয়ে আলোচনা সভায় কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি নয়, যে কোনো সময় নির্বাচন হতে পারে, তবে তা পুরনো নিয়মে যেন না হয়। জনগণের সামনে অপশন থাকতে হবে জানিয়ে দলটির নেতারা বলছেন, জনগণ যদি তাদের প্রত্যাখ্যান করে তবে তা মেনে নেওয়া হবে। বিএনপি বা অন্য কোনো দলের সাথে আসন সমঝোতা করা হবে না জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আগের মতো ওসি বা প্রশাসন নির্ভর নির্বাচন চায় না এনসিপি। আসন দিয়ে তাদের কেনা যাবে না উল্লেখ করে হাসনাত বলেন, নতুন বাংলাদেশ গড়াই এনসিপির লক্ষ্য। এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি পর্যন্ত করেও নাই, কোনদিন করবেও না। এই প্রপাগান্ডাগুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়া প্রপাগান্ডাগুলো এখন চালাচ্ছে। সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকে গুলশানে লাইন দেওয়া শুরু হয়, পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে সেটা দিত ধানমন্ডি 32-এ। এনসিপির নেতারা আরো বলেন, কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম পরিবর্তন করতে হবে। প্রশাসনকে নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। নতুন সংবিধান রচনা ও গণপরিষদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলেও মনে করেন তারা। বাংলাদেশের পুরনো দিনের শুধুমাত্র কথার কথা, জুলাই সনদের কাগজে দলিলে সেটা কাগজে বাদ হয়ে থাকবে, তেমন কোন জুলাই সনদ আমরা চাই না। আমরা জুলাই সনদ চাই যেটা পূর্ণাঙ্গ, যেটা কার্যকর, এবং এই সরকারের সময় থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। দেশ যদি স্থিতিশীল হয় তাহলে আমাদের একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি আপনি দিয়ে দিতে না পারেন তাহলে আপনারও বৈধতা থাকবে না, কারণ আপনি যে সংবিধানের 106-এর মাধ্যমে আছেন
আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। নতুন সংবিধান ছাড়া জনগণের রাষ্ট্র গড়া সম্ভব নয় বলেও মনে করে এনসিপি। বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির খবর ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গণতন্ত্রের বিপক্ষের শক্তিরা নির্বাচন বিলম্ব করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন তিনি। রাজধানীতে পৃথক আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে দেয়া সহযোগিতার ওয়াদা রেখেছে বিএনপি। এতে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ভূত নতুন চেতনা নিয়ে ভর করেছে বলে মন্তব্য করাচ্ছেন রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা। একটি দেশ করার প্রচেষ্টা চলছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি। আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ব্যক্তির উন্নয়ন নয়, দেশ ও জাতির উন্নয়নে কাজ করবে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। এবং এই বাংলাদেশের মানুষ কোনোদিন কারো আধিপত্য অন্যায় স্বীকার করে নাই। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল আয়োজিত অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ইনিয়ে বিনিয়ে নির্বাচনের বিপক্ষে কথা বলে গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি করছে, দেশের জনগণই তাদের রুখে দেবে। যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। সব গণতান্ত্রিক শক্তি, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, সেই একই রকম ঐক্য নিয়ে আসুন। আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোনো দল চায় বা না চায় আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে এবং দেশের জনগণ এটি গ্রহণ করবে বলে দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নড়াইলে জেলা জামায়াত ইসলামের লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তার দাবি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিশ্বের যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে বলেও জানান অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিটা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমিরেরই কিন্তু প্রস্তাব। তারই ধারাবাহিকতায় আমরা যারা তার উত্তরসূরি, রাজনীতির এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর ৯১টা দেশে পিআর পদ্ধতি চালু আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এদের বিরুদ্ধে জিরো টলারেন্সের সরকার। মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি জানান, চাঁদাবাজ সবাইকে ধরা হবে। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে আগামী জাতীয় নির্বাচন হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় ১-১১ পদধ্বনি নিয়ে এক উপদেষ্টার ফেসবুক পোস্ট নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলেন। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন চায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের দল এনসিপি। বর্তমান সংবিধানের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। জামাতও বলছে নিম্ন ও উচ্চ উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবে তারা। এ অবস্থায় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারো কথায় আটকে থাকবে না ভোট। রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক বছরে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে দেশব্যাপী চাঁদাবাজি ও মব সন্ত্রাস নিয়ে। এসব বিষয়ে এক দল আরেক দলকে দোষারোপ করছে। সম্প্রতি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চাঁদাবাজি ও সন্ত্রাসীর ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা। এ অবস্থায় চাঁদাবাজি ঠেকাতে সরকারের উদ্যোগ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত বড় চাঁদাবাজি হোক না কেন তাকে ধরা হবেই। কোন চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাদীদের স্থায়ী বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সম্প্রতি চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জানে আলম অপুর জবানবন্দিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কোনো কারণে এবার জাতীয় নির্বাচন বিতর্কিত হলে দেশ অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা করছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, দেশের স্বার্থে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইসি, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এবারের বিষয় সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ভূমিকা। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সকল প্রকার দায়িত্ব কার্যনির্বাহী স্পিকার নির্বাচন কমিশনের। কিন্তু মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন কতটুকু কাজ করতে পারবে সেটি এখনো আটকে আছে ঐকমত্য কমিশনের কাছে। এতে ঐকমত্য কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে কমিশনকেই জোরালো ভূমিকা রাখতে হবে। সব অংশীজন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, নির্বাচনী মর্যাদার সমতল হয় এবং নিরাপদ হয়, আমার তো মনে হয় না, আমার মনে হয় মানুষ লাইন ধরে আবারও দাঁড়িয়ে ভোট দেবে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। আমি আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবে, সময় বলে দেবে। তারা যদি আইনি প্রক্রিয়া কি সিদ্ধান্ত হয় তার প্রেক্ষিতে এটা মতামত দেওয়া যাবে। অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে 40,000 বডি ক্যামেরা বসিয়েও নির্বাচন সুষ্ঠু করা যাবে না। প্রার্থীরা, রাজনৈতিক দলগুলো, ভোটাররা যদি সহযোগিতা না করে 40,000 কেন আরো 3 ডবল 4 ডবল ক্যামেরাও কিনলেও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সেখানে নির্বাচনকে সুষ্ঠু করা সম্ভব হবে না। সুতরাং নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, প্রশাসনকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি নির্বাচন কমিশন ও প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করবার যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন কিন্তু আমাদের ব্যর্থ স্বপ্নে পরিণত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু না হলে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথাও জানান বক্তারা। সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হওয়াটা জরুরি, আমাদের সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমাদের যদি একটা বিতর্কিত নির্বাচন হয়, জালিয়াতি নির্বাচন হয়, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হব। তাই এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন হইতে হবে এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি। আমি আশা করি তাই ঘটবে। যে ফ্যাসিস্ট বাংলাদেশকে
100 বছর পিছিয়ে দিয়ে গেছে, সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন কোনো কিছু বাংলাদেশে আবার দেখতে পাবে তারা কিন্তু একত্রিত হয়ে যাবে। সুতরাং আমরা কি নির্বাচন করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে? নির্বাচন পরবর্তীকালীন সময় আমাদের কি হবে? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন তারা কি আসলে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন কিনা? নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন তারা যে কথাগুলো বলে এখন ক্ষমতা আসছেন, যারা এতদিন জুলুমের শিকার হয়েছেন, তারা কি আবার পাল্টা জুলুম করবে কিনা? সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে। প্রতিযোগিতায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে হারিয়ে ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। অবশেষে চালু হলো বহু প্রতীক্ষিত চট্টগ্রাম থেকে ঢাকা পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম। এর মাধ্যমে রাজধানী সহ আশেপাশের এলাকায় নিরাপদ, দ্রুত এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তাম্মিম মাহমুদ। দেশের জ্বালানি তেলের চাহিদা বছরে প্রায় 65 লাখ মেট্রিক টন। এতদিন এই জ্বালানির সিংহভাগই পরিবহন হতো নৌপথে, আর এতে ব্যয় হতো প্রায় 400 কোটি টাকা। দেশের বিভিন্ন কোম্পানির 180টি অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে 50টি ডিপোতে এই জ্বালানি সরবরাহ করাও ছিল একটি বড় চ্যালেঞ্জ। পরিবহনের এই বিপুল পরিমাণ খরচ আর ভোগান্তি কমাতে কয়েক ধাপ ট্রায়াল সম্পন্নের পর এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় শুরু হলো জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম, যার মধ্য দিয়ে দেশের জ্বালানি নিরাপত্তায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সরবরাহ করা যাবে সর্বোচ্চ 27 লাখ মেট্রিক টন ডিজেল। আমাদের যে জ্বালানি খাতে যে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে 0.17% যে সিস্টেম ছিল, সেক্ষেত্রে এটা কমে আসবে 0.5%, অর্থাৎ এখানে প্রায় আমাদের 48 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। 3699 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি পদ্মা অয়েলের তত্ত্বাবধানে বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে প্রকল্পটি পরিচালনা করবে নবগঠিত পাইপলাইন ট্রান্সপোর্টেশন কোম্পানি। এই পাইপলাইনটি 6টি জেলা এবং 15টি উপজেলা অতিক্রম করে যাবে। পাইপলাইনটি পৌঁছেছে নারায়ণগঞ্জে। এই দীর্ঘ পাইপলাইনের নিরাপত্তা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এ সময় প্রকল্প বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। প্রত্যেক সময় আমরা কিন্তু অন্য ঠিকাদারদের, অন্য দেশের ঠিকাদারদের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে কমাতে হবে। যদি আমরা প্রকৃত উন্নয়ন করতে চাই, আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে, প্রযুক্তি যারা শিক্ষিত তাদেরকে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এটা করতে পারবো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির আশা এই প্রকল্পের ব্যয় উঠে আসতে সময় লাগবে 16 বছর। বৃষ্টি নদীর তলদেশে স্থাপন করা পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকার ফতুল্লায় যাবে এই জ্বালানি তেল। এর মাধ্যমে প্রতি বছর জ্বালানি পরিবহন ব্যয়ে সাশ্রয় হবে প্রায় 314 কোটি টাকা। এই কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি খাতের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তাম্মিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। রাজশাহী নগরীর একটি বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটি ঘিরে রাখে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল। সেখানে কোচিং সেন্টার পরিচালনা করেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল অনিন্দ। ডক্টরস ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, এয়ারগান সীসা 3 বক্স, ম্যাগনেট 1টি, দেশীয় অস্ত্র 6টি, GPS 1টি, ওয়াকিটকি 4টি, ট্রেজার গান 1টি, সিম কার্ড 10টি, বাইনোকুলার 1টি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, NID, মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি ও মদের বোতল 35টি উদ্ধার করা হয়েছে। নানা আয়োজনে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টেজার এর 5ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রাজধানীর বিজয়নগর অর্নেট হোটেল বলরুমে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় প্রয়াত চলচ্চিত্রকার আমজাদ হোসেন, নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা, আলোকচিত্রী সাংবাদিক নুরুদ্দিন আহমেদ ও মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদকে। পুরস্কার তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেজাব সভাপতি বিজ্ঞানী কবি হাসনাইন সাজ্জাদী। স্বাগত বক্তব্য দেন মহাসচিব কবি অশোক ধর এবং শুভেচ্ছা বক্তব্য পরিচালনা করেন টেজাব এর নির্বাহী চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা। শেষ হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত 3 দিনব্যাপী জাতীয় হজ ও উমরা মেলা। এবারের মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সমাপনী দিনে সংবাদ সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার বলেন, হজের কোটা পূরণে কমাতে হবে বিমানের টিকিটের ভাড়া। এছাড়া সুষ্ঠু হজ আয়োজনে বাড়ি ভাড়া ও ক্যাটারিং সার্ভিস বাতিলের দাবি জানান হাব সভাপতি। এ সময় বিগত সময়ে হজের নামে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। যদি মহলের মাধ্যমে করি তা আমরা কি জন্য এখানে আমার লাইসেন্স নিয়ে বসে আছি? সুতরাং এটাও আমাদের অমিট করতে হবে, বাড়ি ভাড়া এবং ক্যাটারিং আগের মতো করতে হবে। এবার খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 ফুটবলকে সামনে রেখে ভুটানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। বাবেনা মাঠে কোচ মাহবুবুর রহমানের অধীনে নিজেদের প্রস্তুতি নেয় অর্পিতারা। বাংলাদেশ, ভারত, ভুটান আর নেপালকে নিয়ে 20 থেকে 31 আগস্ট ভুটানের থিম্পুতে হচ্ছে এই প্রতিযোগিতা। রাউন্ড রবিন পদ্ধতিতে এক দল অন্য দলের সঙ্গে দুবার মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে শিরোপা। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবার তারা নেপালে অনূর্ধ্ব 16 পর্যায়ে শিরোপা জেতে। এবার ইয়ারজান অর্পিতাদের লক্ষ্য অনূর্ধ্ব 17 পর্যায়ে ট্রফিটাও উঁচিয়ে ধরা। 20 আগস্ট প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন। বাস্তবায়নে 8 দফা অঙ্গীকারনামা। আসন ভাগাভাগি ও সমঝোতার নির্বাচন মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। গণপরিষদ নির্বাচন না হলে সরকারের বৈধতা থাকবে না, মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা দেশের শত্রু, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। আগামীতে ভোট হবে পিআর পদ্ধতিতে, বললেন মিয়া গোলাম পরোয়ার। দেশের মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে হবে জাতীয় নির্বাচন। এবং জাতীয় নির্বাচন বিতর্কিত হলে দেশ অনিশ্চয়তায় পড়বে, আশঙ্কা বদিউল আলম মজুমদারের। ভোটের সাথে সম্পৃক্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ বিশ্লেষকদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।